হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024 তোমাদের রেজাল্ট আউট হয়ে অনেক দিন হয়ে গেল, বাট এখনও ফার্দার যে প্রসিডিংগুলো রয়েছে সে সম্পর্কিত কোনো নোটিশ এখনও কিন্তু অফিসিয়াল সাইটে পাবলিশ হয়নি। তো তোমাদের রেজাল্ট আউট হওয়ার পর যে জিনিসটা প্রথম হবে সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন। অনলাইন যে রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন যেটাকে বলা হয়, সেটার ডেট এখনও পাবলিশ হয়নি। প্রত্যেকবার তোমাদের যে এক্সাম মেনলি যখন থেকে এক্সাম কন্ডাকশন হয়েছে তারপর থেকেই যে সেশন স্টার্ট সেটা নভেম্বরে হচ্ছে, বাট এবারে অনেকটাই লেট হয়ে গেছে। এক্সাম কন্ডাক্ট হওয়ার পর এখন তোমাদের কোনো রকম ফার্দার প্রসিডিং হয়নি। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যে সেশন নিউ যে সেশনটা হবে মানে 2024-26 ফর এএনএম অর 2024-2027 যেটা হচ্ছে জিএনএমের জন্য, সেটা কিন্তু নভেম্বরে শুরু নাও হতে পারে। কারণ তোমাদের যে সেশন সেটা স্টার্ট হবার জন্য অ্যাটলিস্ট তোমাদের কিন্তু ফার্স্ট কাউন্সেলিং এবং সেকেন্ড কাউন্সেলিংটা কমপ্লিট হতে হবে। ঠিক আছে, ফার্স্ট কাউন্সেলিং আর সেকেন্ড কাউন্সেলিংয়ের স্টুডেন্টদের নিয়ে কিন্তু তোমাদের যে ক্লাস বা তোমাদের যে নিউ সেশন সেটা স্টার্ট হবে। বাট যেহেতু এখনও পর্যন্ত হয়নি আর অক্টোবর চলে এসছে, কিন্তু এখনও তোমাদের রেজিস্ট্রেশনটাও কিন্তু ডেট দেওয়া হয়নি। রেজিস্ট্রেশনের ডেট দেওয়ার পর তোমাদের আরও অনেক কিছু হবে। প্রথমে তোমাদের ধরো রেজিস্ট্রেশনের জন্য মিনিমাম 1 উইক তো দেবে, 1 উইক ফর তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন টাইম প্রোভাইড করা হলো। তারপরেই তোমাদের দেওয়া হবে কি না চয়েস ফিলিংয়ের ডেট। চয়েস ফিলিং যেটা হচ্ছে চয়েস ফিলিং মানে তোমরা যে এএনএম চুজ করবে বা জিএনএম চুজ করবে, যাই চুজ করো না কেন, সেই সম্পর্কিত একটা কলেজের লিস্ট থাকে আর সেই লিস্টগুলো তোমাদের একটা চয়েস ফিলিং হয়। মানে হচ্ছে কে কোন কলেজটা প্রেফার করছে, এএনএম কলেজ, জিএনএম কলেজ বা জিএনএম কলেজের মধ্যেও গভর্নমেন্ট রয়েছে, প্রাইভেট রয়েছে। তো সিরিয়ালি তোমরা কোনটাকে ফার্স্ট চয়েসে রাখতে চাইছো, কোনটাকে সেকেন্ড চয়েসে রাখতে চাইছো। যেমন আমরা এক্সাম সেন্টার সিলেক্ট করি, এখানে সেরকমই অনেকগুলো কলেজের লিস্ট থাকবে, সেটাকে তুমি নিজের প্রেফারেন্স অনুযায়ী ওটাকে সিরিয়ালি অ্যারেঞ্জ করে দেবে। ঠিক আছে, তো সেই চয়েস ফিলিং হবে। তারপরে কি হবে, তোমাদের চয়েস ফিলিংয়ের পর হবে চয়েস লকিং। চয়েস ফিলিংয়ের পর একটা কী হবে, চয়েস লকিং। মানে তুমি যে চয়েসটা করেছো সেটাকে এবার লক করে দেবে। লক করা মানে তুমি ফার্দার আর সেটাকে কোনো রকমের মডিফিকেশান বা কোনো রকমের চেঞ্জ করতে সেটাকে পারবে না। চয়েস ফিলিংয়ের জন্য সার্টেন একটা টাইম পিরিয়ড দেওয়া থাকে, মনে করো 3 ডেজ আর 4 ডেজ। তো তার মধ্যে তুমি যতবার ইচ্ছা তোমার যে চয়েসগুলো রয়েছে সেগুলোকে তুমি চেঞ্জ করতে পারো, কোনো কলেজ সরাতে পারো, কোনো কলেজ অ্যাড করতে পারো, বা ওটার অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করতে পারো, সিকোয়েন্স যেটা রয়েছে সেই সিকোয়েন্সটা চেঞ্জ করতে পারো। বাট ওয়ান্স ইউ লক দ্য চয়েস, একবার যখন তুমি চয়েসটা লকড করে দেবে তারপর তুমি ফার্দার কোনো মডিফিকেশান আর ফার্দার কোনো চেঞ্জ কিন্তু ওখানে পসিবল হবে না। তো এগুলো পরবর্তীকালে হবে। এখন আপাতত তোমাদের যেটা প্রথম হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনটা। তার আগে তোমাদের বলে রাখি, এখনও তোমাদের সিট ম্যাট্রিক্স যেটা সবথেকে ভাইটাল তোমাদের জন্য, যে কোর্সটা তুমি করো তার জন্য সবথেকে ভাইটাল যেটা সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্স। সিট ম্যাট্রিক্সটা এখনও পাবলিশ হয়নি। আর সিট ম্যাট্রিক্স যদি না পাবলিশ হয় আমরা কলেজগুলো সম্পর্কেও কোনো রকম আইডিয়া করতে পারছি না। কারণ অনেক সময় হয় কি, নতুন কলেজ আসে বা কিছু কলেজ বাদ যায়, কিছু প্রাইভেট কলেজ অ্যাড হয় বা কিছু গভর্নমেন্ট কলেজ অ্যাড হয়, কিছু গভর্নমেন্ট কলেজ বাদ যায়, এরকম ঘটনা কিন্তু ঘটে। তো যেহেতু এখনও পর্যন্ত সিট ম্যাট্রিক্সটাই পাবলিশ হয়নি, তো সেহেতু এখনও পর্যন্ত আমরা জানি না কোন কোন কলেজগুলো থাকছে, আগেরবারে কলেজগুলোই থাকছে নাকি নিউ কিছু কলেজ অ্যাড হয়েছে বা ফার্দার কিছু কলেজ ওখান থেকে সরে গেছে কি না, সে সম্পর্কে কোনো আইডিয়া কিন্তু এখনও বলা যাচ্ছে না। তো তারপরে তোমাদের যখন চয়েস লকিং হয়ে যাবে তারপর তোমাদের কাউন্সিলিং প্রসেসটা স্টার্ট হবে, চালু হবে। তারপর হবে ফার্স্ট কাউন্সিলিং প্রসেস, ফার্স্ট কাউন্সিলিংটা তারপর স্টার্ট হবে। ঠিক আছে, ফার্স্ট কাউন্সিলিং হওয়ার পর তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে। আর ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট আউট হওয়ার পর তোমাদের ডেট দেওয়া হবে যে অ্যাডমিশনের জন্য। সেই অ্যাডমিশনের জন্য মিনিমাম তোমাদের কিন্তু 5 to 6 ডেজ থাকবেই, 5 to 6 ডেজ। ঠিক আছে, তো ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট আউট হলো মানে রেজাল্ট আউটটা কেমন দেখো, রেজাল্ট আউট হলো মানে তোমাদের যে দেখাবে তুমি যে কলেজগুলো চয়েস করেছিলে, ঠিক আছে, তার মধ্যে থেকে কোন কলেজে তোমার নাম এসছে, জিএনএমে নাম এসছে নাকি এএনএমে নাম এসছে, সেটা ওই যখন তোমার কাউন্সিলিংয়ের রেজাল্টটা পাবলিশ হয় সেটাতেই তোমরা দেখতে পাবে যে তুমি কোন কলেজে অ্যালটমেন্ট পেয়েছো, কোন কলেজে তুমি সিট পেয়েছো। ঠিক আছে, বা কারো যদি না হয় সেক্ষেত্রে ইউ আর নট অ্যালটেড এরকম লেখা দেখাবে। তার থেকে তোমরা বুঝে যাবে তোমরা চান্স পেয়েছো নাকি পাওনি। অবশ্যই সেখানে তোমাদের কলেজের নাম মেনশন করা থাকবে আর সেই রেসপেক্টেড কলেজে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে উইদিন দ্য গিভেন টাইম।
টাইমের বাইরে যদি চলে যাও সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন আর হবে না। তো এই জিনিসগুলো তোমাদের ফলো করতে হবে। আর অবশ্যই তোমরা এখন সব সময় যে অফিসিয়াল সাইটটা রয়েছে সেখানে অলওয়েজ ফ্রিকোয়েন্টলি তোমরা ভিজিট করতে থাকবে, যাতে কোনো রকমের নতুন যদি কিছু নোটিফিকেশান আসে নতুন কিছু প্রসিডিংয়ের জন্য, সেগুলো তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল জানতে পারো। ওকে, তারপরে যখন তোমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ে অ্যাডমিশান টোটালি কমপ্লিট হয়ে যাবে, তারপর আবার ডেট দেওয়া হবে যে কবে সেকেন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট আউট হবে। সেকেন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট আউট হওয়ার পর, আচ্ছা ফার্স্ট কাউন্সেলিংয়ে যে রেজাল্ট আউট হলো, অ্যাডমিশান হলো, তারপরে ফার্দার যখন সেকেন্ড কাউন্সেলিং হবে তোমাদের কিন্তু আর কোনো রকমের রেজিস্ট্রেশন বা কোনো রকমের চয়েস ফিলিং, চয়েস লকিং কিচ্ছু করতে হবে না। ওই যে তুমি একবার করেছো সেটা দিয়েই কিন্তু এখানে প্রসিড করবে, ঠিক আছে। তো সেকেন্ড কাউন্সেলিং যখন হবে তার রেজাল্ট বেরোবে, তারপর সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ডেট দেওয়া হবে যে রেজাল্ট আউট হলো, আর রেজাল্ট আউট হওয়ার পর যে কলেজ পেলে সেই কলেজে অ্যাডমিশনের জন্য তোমাদেরকে আবার ডেট দেওয়া হবে, সেই টাইমের মধ্যে তোমাকে আবার অ্যাডমিশন হতে হবে। তো এই সমস্ত কিছু এখনও তোমাদের বাকি রয়েছে। অ্যাটলিস্ট তোমাদের সিট ম্যাট্রিক্সটাও পাবলিশ হয়নি, না তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু শুধুমাত্র অক্টোবর মানে ধরা হচ্ছে যে নভেম্বর থেকেই যদি স্টার্ট হয় তোমাদের সেশন, তো অক্টোবর যেহেতু স্টার্ট হয়ে গেছে অলরেডি, আর মাঝে পুজোতে অনেকটাই ছুটি থাকছে, সমস্ত অফিসিয়াল যে সমস্ত অফিস যেগুলো রয়েছে সেগুলো তো বন্ধ থাকবে। তো সেহেতু আমার মনে হচ্ছে এইটাই যে তোমাদের নভেম্বরে কিন্তু সেশন স্টার্ট নাও হতে পারে। আর যদি নভেম্বরে সেশন স্টার্ট হয় তাহলে তোমাদের এই সমস্ত প্রসিডিংগুলো খুব তাড়াতাড়ি হবে, মানে হয়তো চয়েস ফিলিংয়ের জন্য আর এক সপ্তাহ বা তার বেশি সময় না দিয়ে টাইমটাকে আরও মিনিমাইজ করা হবে। আর ওদিকে তোমাদের যে কাউন্সিলিংয়ে ভর্তি হওয়ার যে ডেট, ঠিক আছে, অ্যালোটেড কলেজে তোমাদের যে ভর্তি হওয়ার যে টাইম পিরিয়ডটা দেওয়া থাকে সেটাও হতে পারে যে কমিয়ে দেওয়া হলো। তো এইরকম অনেক কিছুই কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে অলওয়েজ তোমাদেরকে আপডেটেড থাকতে হবে। তো একটা কথা এখানে তোমাদের আমি বলতে চাই, যাদের র্যাঙ্ক হচ্ছে অনেকটাই বেশি, মনে করো নিজেদের র্যাঙ্ক দেখে সবাই একটা জেনারেল আইডিয়া করতে পারছো যে তোমরা কলেজ পাবে না পাবে না। জিএনএম যারা করবে অনেকেরই ইচ্ছা রয়েছে যে হয়তো গভর্নমেন্ট বা প্রাইভেট যেখানেই পাবে করবে, বা অনেকে শুধুমাত্র গভর্নমেন্টে করবে। তো এবার আমি বলে রাখি, গভর্নমেন্টে যারা করতে চাও তারাও নিজেদের র্যাঙ্ক দেখে অ্যাটলিস্ট একটা জেনারেল আইডিয়া করতে পারছো। আর যারা গভর্নমেন্টে করবে তারা শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ চয়েস ফিলিংয়ে রাখবে, আর যারা প্রাইভেটে করতেও কোনো প্রবলেম নেই সেখানে তারা অবশ্যই গভর্নমেন্ট প্রাইভেট বোথ কলেজ কিন্তু তোমাদের চয়েস ফিলিংয়ে রাখবে। আরও একটা জিনিস বলি, যেহেতু তোমরা পরীক্ষা দিয়ে, যেহেতু একটা এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমরা এখানে মানে এই প্রাইভেট কলেজগুলোতে তোমাদের জন্য কিছু স্পেশাল সিট থাকে, যেগুলো হচ্ছে যারা এন্ট্রান্স দিচ্ছে স্পেশালি তাদের জন্য, ঠিক আছে। প্রাইভেট কলেজে তো অনেকে এন্ট্রান্স না দিয়েই করে, তাই তো ম্যাক্সিমাম হচ্ছে প্রাইভেট কলেজ মানে এন্ট্রান্স না দিয়ে ওখানে কোর্স করছে। তাছাড়া গভর্নমেন্ট থেকে আরেকটা জিনিস তোমাদের এখানে মানে এটা সুবিধাই বলতে পারো, অ্যাডভান্টেজ, যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, অথচ গভর্নমেন্টে চান্স পেলে না, প্রাইভেটে চান্স পাওয়ার মতো র্যাঙ্ক তোমাদের রয়েছে, সেক্ষেত্রে যারা প্রাইভেটে চান্স নিতে চাইছো তোমরা কিন্তু প্রাইভেটে যদি ভর্তি হও তোমাদের কিন্তু টোটাল যে অ্যামাউন্ট মানে 3 ইয়ার্স কোর্স ডিউরেশনে তোমাদের যে টোটাল অ্যামাউন্ট সেটা কিছুটা কিন্তু কম নেওয়া হবে। মানে মনে করো যদি কোনো ক্যান্ডিডেট দেখা গেল যে পরীক্ষা না দিয়ে সে প্রাইভেট কলেজে অ্যাডমিট হয়েছে, আর তুমি সেম কলেজেই পরীক্ষা দিয়ে যাচ্ছ, অ্যালটেড হয়েছো তুমি সেই কলেজে, ঠিক আছে, থ্রু দ্য কাউন্সিলিং প্রসেস। তো সেক্ষেত্রে কি হবে, ধরো সেই কলেজের ফি স্ট্রাকচার মনে করো 3 ইয়ার্সে, সাপোজ 3 ইয়ার্সে হচ্ছে 8 লাখ ধরে নিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিছুটা এখানে লেস থাকে, হয়তো তোমার 5 লাখসে হয়ে যাবে সেই কোর্সটা, 5 লাখসে বা 5 লাখসের থেকেও কিছুটা বেশি হতে পারে, কিন্তু সেই 8 লাখসটা তোমাকে এখানে প্রোভাইড করতে হবে না, যেহেতু তুমি এখানে এন্ট্রান্স দিয়ে অ্যাডমিশন পাচ্ছ। তো যারা তোমরা চাইছো যে তোমরা র্যাঙ্ক এমন রয়েছে যে গভর্নমেন্ট কলেজে কোনো সিওরিটি নেই, নাম্বার তোমাদের কম রয়েছে, সেক্ষেত্রে যদি তোমাদের ইচ্ছা থাকে যে প্রাইভেট থেকে করবে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রাইভেট কলেজ রাখতে পারো। আরও একটা কথা, অনেকে হয়তো ভাবছো যে গভর্নমেন্ট থেকে করলে তোমাদের বেশি প্রায়োরিটি পাবে আর প্রাইভেট থেকে করলে কম প্রায়োরিটি পাবে, কিন্তু এরকম কোনো বায়াসনেস নেই, ঠিক আছে। তুমি প্রাইভেট থেকে কোর্স কমপ্লিট করো ফর জিএনএম, আর তুমি গভর্নমেন্ট থেকে কোর্স কমপ্লিট করো, বোথ হ্যাভ দ্য সেম ভ্যালু, দুজনের কিন্তু একই ভ্যালু থাকবে। যখন তোমরা স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু কোনো রকমের ডিসক্রিমিনেশন হবে না যে কে গভর্নমেন্ট থেকে করেছে আর কে প্রাইভেট থেকে করেছে, তোমাদের কিন্তু সেম লেভেলে রাখা হবে, ঠিক আছে।
অনেকেই এই জিনিসটা নিয়ে ভয় পায় যে প্রাইভেটে করলে হয়তো অনেকটা টাকা লাগবে। হ্যাঁ, টাকার অ্যামাউন্টটা একটু হলেও বেশি, বাট তোমাদের কিন্তু জেনারেল যারা অ্যাডমিশন হয়েছে পরীক্ষা না দিই তাদের থেকে তোমরা কিন্তু অনেকটা কম টাকায় কোর্সটা কমপ্লিট করতে পারবে। আর এমনিতেও যদি তুমি গভর্নমেন্টেও ভর্তি হও, গভর্নমেন্ট কলেজেও তুমি যদি ভর্তি হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রেও তোমাকে কিন্তু এমন নয় যে টোটালি ফ্রি, ঠিক আছে, এমন নয় যে টোটালি ফ্রি, তোমাকে কিন্তু ওখানেও কিন্তু মিনিমাম এক্সপেন্ডিচার তোমার থাকছে। কিসের জন্য এক্সপেন্ডিচার? এবার যদি তুমি হোস্টেলে থাকো তাহলে হোস্টেলের তো একটা মিনিমাম ফিস থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার নিজস্ব যে বইগুলো রয়েছে, চার্ট, পোস্টার বা বাকি যে সমস্ত জিনিসগুলো তোমার মানে পড়াশোনার পারপাসে লাগবে, সেই জিনিসগুলো তোমার কিন্তু নিজেকেই কিনতে হবে। সেই খরচগুলো কিন্তু তোমার নিজেরই হবে, তোমার ড্রেস হোক বা অন্য কিছু, এই সমস্ত কিন্তু নিজের খরচ, ঠিক আছে। কিন্তু প্রাইভেটের থেকে অনেকটা কম, বাট এখানেও কিন্তু খরচ তোমার হবে। যেমন সাপোজ মনে করো কেমন খরচ হবে, একটা জেনারেল আইডিয়া দেওয়া যাক। আমি একটা মিনিমাম আইডিয়াতে ধরছি আর কি। ধরো কোনো কলেজে হোস্টেল রয়েছে, সেখানে 2000 টাকা লাগছে পার মান্থ, ঠিক আছে, 2000 টাকা পার মান্থ। তো 2000 টাকা পার মান্থ লাগলে তোমরা কতদিন থাকছো ওখানে? 3 বছর থাকছো। তো 3 বছর মানে 36 মাস, তাহলে কত হচ্ছে? 36 দুগুণে 72,000 টাকা। 36 দুগুণে এখানে তোমাদের 72,000 টাকা লাগছে। তার সাথে তোমাদের আরও নিজস্ব কিছু এক্সপেন্ডিচার রয়েছে, প্লাস বই রয়েছে, চার্ট পোস্টার রয়েছে। তো এইরকম অনেক, মিনিমাম তোমাদের কিন্তু 3 ইয়ার্সে তোমাদের গভর্নমেন্ট যারা করবে 1.5 lakhs টোটাল যে অ্যামাউন্ট তোমাদের কিন্তু খরচ হবেই, ঠিক আছে। তুমি গভর্নমেন্টে করলেও কিন্তু এটা খরচ হবে। আর এখানে যদি তুমি প্রাইভেটে করো তাহলে এর থেকে হয়তো দ্বিগুণ খরচ হচ্ছে বা তার থেকেও বেশি, বাট তোমাদের ভ্যালুটা সেম। এইটা মনে রাখবে, যারা জিএনএম করবে, তুমি গভর্নমেন্ট থেকে করো বা প্রাইভেট থেকে করো, তোমার কোর্সের ভ্যালুটা কিন্তু সেম থাকবে। তুমি গভর্নমেন্টে করেছো বলে যখন রিক্রুটমেন্ট হবে তুমি আগে চান্স পাবে, এরকম কিন্তু নয়। আর জিএনএমের ক্ষেত্রে অবশ্যই তোমাদের ভাইভা হয়, তো সেই ভাইভাটা তোমাদের ডিপেন্ড করছে। প্লাস ভাইভা রয়েছে, তার সাথে কি রয়েছে, তার সাথে হচ্ছে তোমাদের যে কোর্সটা তুমি করলে সেই কোর্সের 3 ইয়ার্সে টোটাল নাম্বার, ওকে। তার সাথে কি থাকছে, তার সাথে থাকছে তোমার যে এইচএসের নাম্বার। এইচএসের নাম্বারটা তোমার কিন্তু এখানে ক্যালকুলেশন হবে, দেন তোমাদের কিন্তু মেরিটটা পাবলিশ হবে, তারপর সেই বেসিসে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট পাবে, ঠিক আছে। তো এত কিছু তোমাদের কিন্তু ম্যাটার করে। যারা তোমরা জিএনএম কোর্স করবে তারা এই জিনিসগুলো একটু খেয়াল রেখো, ওকে। যাদের ক্ষেত্রে বেশি নাম্বার রয়েছে, বিশেষ করে প্রবলেম হয় জিএনএম করলে জেনারেলদের ক্ষেত্রে, যাদের এইচএসে কম নাম্বার রয়েছে তাদের কিন্তু একটু প্রবলেম হয় চাকরি পেতে, ঠিক আছে। অ্যাটলিস্ট তোমাদের যদি মোটামুটি যদি কারোর এইচএসে বেশ ভালো মার্কস চাই, এইচএসে কিন্তু তোমাদের যদি তুমি জেনারেল হয়ে থাকো তোমরা কিন্তু খুব ভালো মার্কস লাগবে, ঠিক আছে। যদি তোমার মানে 85%-এর আপ তো মার্কস লাগবেই, মাস্ট, ঠিক আছে। এটা একদম মাস্ট ধরে নাও যে 8 মার্কসটা তোমার লাগবেই। এখন অ্যাডমিশনের জন্য বলছি না, এটা পরে যখন তোমাদের স্টাফ নার্সে তোমরা গভর্নমেন্ট স্টাফ হিসেবে, গভর্নমেন্ট হসপিটাল স্টাফ হিসেবে যখন তোমরা জয়েন করবে, তখন যে তোমাদের মানে যে প্যানেলটা আউট হয়, যে প্রসেসগুলো হয়, তখন তোমাদের এই মার্কসটা কিন্তু ওখানে লাগে, ঠিক আছে। এবার হচ্ছে যাদের র্যাঙ্ক অনেকটা বেশি তারা কি করবে? কাউন্সেলিং করাবে, কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে নাকি করবে না? দেখো, জেনারেলদের ক্ষেত্রে আমি তোমাদের বলি, জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে র্যাঙ্ক যদি খুব বেশি হয়ে থাকে এবং তোমাদের যদি ইচ্ছে থাকে যে আমি প্রাইভেট কলেজে করব না, পরের বার আবার আমি ট্রাই করব, এই এন্ট্রান্সটা পরের বার আবার দেবো, তো সেক্ষেত্রে তোমার কোনো দরকার নেই কাউন্সেলিং করার। যেমন মনে করো কোনো জেনারেল ক্যান্ডিডেটের র্যাঙ্ক হচ্ছে 20K, 15K, এবং তোমরা দেখা যাচ্ছে যে প্রাইভেটে তোমরা কোনো মতোই করবে না, ঠিক আছে, গভর্নমেন্টে পেলে করবে, নাহলে করবে না। তো এই র্যাঙ্কে তুমি জিএনএমও পাবে না। 20K র্যাঙ্কে তুমি জেনারেল ক্যান্ডিডেটের জন্য বলছি কিন্তু, হ্যাঁ, 15K র্যাঙ্ক, 20K র্যাঙ্ক, এই র্যাঙ্কে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে না, এটা একদম 100%, ঠিক আছে। জেনারেলদের ক্ষেত্রে খুবই কম র্যাঙ্ক যাবে, মানে হচ্ছে যারা উইদিন 4K রয়েছো, যারা 4K এর মধ্যে রয়েছে তারা অবশ্যই জেনারেলের ক্ষেত্রে তোমরা ফার্স্ট কাউন্সেলিং হোক বা সেকেন্ড কাউন্সেলিং হোক পেয়ে যাবে, গ্যারেন্টি। বাট যাদের এরকম র্যাঙ্ক বললাম 15K, 20K, বাট মোর দ্যান দ্যাট যাদের রয়েছে তারা কিন্তু কোনো কলেজই পাবে না। তুমি জিএনএমও পাবে না এখানে গভর্নমেন্ট, এএনএমও পাবে না গভর্নমেন্ট। যদি তুমি চাও যে প্রাইভেটে করব তাহলে তুমি করাতে পারো কাউন্সেলিং, কারণ প্রাইভেটে করলেও এক্ষেত্রে তুমি যেহেতু কাউন্সেলিং মানে চান্স পাচ্ছ এন্ট্রান্স দিয়ে, সেক্ষেত্রে তুমি কিছুটা লেস পাবে। আর যদি কারো ইচ্ছে থাকে যে না আমি প্রাইভেট থেকে করব না, অ্যাফোর্ড করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি কাউন্সেলিং করিও না, এটাই আমার অ্যাডভাইস থাকবে।
অ্যাডভাইস নয়, সাজেশন থাকবে, কারণ এই র্যাঙ্কে সত্যিই পাওয়া যাবে না, ঠিক আছে। কাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম র্যাঙ্ক যাবে, দেখো দুটো ক্যাটাগরি রয়েছে, দুটো না তিনটে ক্যাটাগরি রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম র্যাঙ্ক যায়, যেটা হচ্ছে এসটি ক্যাটাগরি, পিডব্লিউডি ক্যাটাগরি এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে অরফ্যান ক্যাটাগরি, ঠিক আছে, অরফ্যান ক্যাটাগরি। এগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের যাবে, মানে 70K 80Kও যেতে পারে। অরফ্যানের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম যায় 80K 85K এরকমও কিন্তু চলে যায়, ঠিক আছে। পিডব্লিউর ক্ষেত্রেও কিন্তু সেম, আর এসটির ক্ষেত্রে কিন্তু 25K 20K 30K এরকম কিন্তু চলে যাবে। তো সেক্ষেত্রে যাদের এরকম হাই র্যাঙ্ক রয়েছে এবং সাথে তোমাদের এই ক্যাটাগরিগুলো রয়েছে, তারা অবশ্যই কাউন্সেলিং করাবে। ফার্স্ট কাউন্সেলিং হোক, সেকেন্ড কাউন্সেলিং হোক, কোনো না কোনো কাউন্সেলিংয়ে যদি তোমাদের এই ক্যাটাগরিগুলো প্রেজেন্ট থাকে, তোমরা অবশ্যই কিন্তু চান্স পাবে। এই সুবিধাটা তোমাদের রয়েছে এবং তোমরা গভর্নমেন্টেই পাবে, এটাও বলা যেতে পারে যে তোমরা কিন্তু গভর্নমেন্টেই পাবে। তো আই হোপ তোমরা এই জিনিসগুলো বুঝতে পারলে যে কী ঘটনা হবে আর কি, কেমন ফেসটা হবে এবারে তোমার যখন কাউন্সেলিং স্টার্ট হবে তখন। তো এখনও যেহেতু ডেট দেওয়া হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি তোমার ডেট দেওয়া হবে। হয়তো তোমাদের যে রেজিস্ট্রেশনের ডেট সেটা এই উইকে যদি নাও দেয়, পরের উইকের প্রথম দিকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের ডেট পাবলিশ হয়ে যাবে এবং পুজোর মধ্যেও হয়তো দেখা গেলো তোমাদের এই রেজিস্ট্রেশন চলছে। তো সেক্ষেত্রে তোমরা সবসময় আপডেট থাকার চেষ্টা করবে যাতে কোনো রকমের কোনো প্রসিডিং তোমাদের মিস না হয়। আর রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের একবারই হবে। আর একটা ভাইটাল জিনিস যেটা বলি তোমাদের, রেজিস্ট্রেশন যেটা হচ্ছে সেটা তোমাদের কিন্তু একবারই হবে, ঠিক আছে। এটা কিন্তু বারবার হবে না, এমন নয় যে ফার্স্ট কাউন্সেলিংয়ের সময় একবার রেজিস্ট্রেশন করলাম, সেকেন্ড কাউন্সেলিংয়ের সময় একবার রেজিস্ট্রেশন করলাম, এরকম নয়। রেজিস্ট্রেশন কবার হবে না, অনলি ওয়ান টাইম, ঠিক আছে। তো যাদের র্যাঙ্ক তোমরা বুঝতে পারছো যে তুমি গভর্নমেন্টে করবে, প্রাইভেটেও করলে করতে পারো এবং র্যাঙ্ক তোমাদের সেই মতো রয়েছে, তো অবশ্যই তোমরা এই রেজিস্ট্রেশনটা করিও। কারণ রেজিস্ট্রেশন না করলে তোমরা কিন্তু আর কোনো যে প্রসেসগুলো রয়েছে কোনো তাতেই কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে না, পুরোপুরি তোমরা কাউন্সেলিং প্রসেস থেকেই বাদ হয়ে যাচ্ছ। তো আমার মনে হয় সেইটা না করাই ভালো। যা চাইছো গভর্নমেন্টে করবে একদম, এবং র্যাঙ্ক বেশি রয়েছে তাহলে সেক্ষেত্রে তুমি না করাতে পারো, যেমন বললাম 20K 20,000 30,000 এরকম জেনারেলের র্যাঙ্ক যদি থাকে, তো সেক্ষেত্রে করানোর দরকার নেই, কারণ তারা পাবে না। এবং যদি মনে করো প্রাইভেটে করবে তাহলে অবশ্যই করাতে পারো। এবং তার সাথে তোমাদের বলে রাখি, যা তোমরা পরের বার মানে 2025-এর জন্য তোমরা চেষ্টা করছো এবং কোচিং নিতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে মেনশন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো এবং 2025-এর যে নিউ ব্যাচটা স্টার্ট হচ্ছে সেখানে তোমরা জয়েন করতে পারো পরের বারে এক্সামের প্রিপারেশনের জন্য। ওকে, তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিকের সাথে।